হয়নি তোমার কথার ইতি, গল্পে চিনে নেওয়া যথারীতি। সময় যদিও পেরিয়ে গেছে, বইয়ের তাকে তোমারই লেখা আছে। শ্রীকান্ত পরিণীতা তোমার হাতে সেজেছে, দেবদাসের চরিত্র বড় পর্দাতেও নেমেছে। চিরজীবী থেকে যাবে তোমার অস্তিত্ব, ফিরুক শরৎ ঋতুর মতো তোমার ব্যক্তিত্ব। এখন চলছে শীতের মরশুম, মনটা সব সময় করছে ঘুরি ঘুরি, কিন্তু ওই বাঙালির সমস্যা, কখনো ছুটি নিয়ে সমস্যা, কখনো সংসারের সমস্যা, কখনো বাচ্চার স্কুলের ছুটির সমস্যা। এই সব কিছু সমস্যার সমাধান আজকে ট্যুর ট্রাভেল কম্পাস আমাদেরকে নিয়ে এসেছে। নমস্কার, আমি প্রগতি। ট্যুর ট্রাভেল কম্পাসের পক্ষ থেকে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা অনেকে বলেন, দিদি এমন কিছু জায়গার খোঁজ দিন যেখানে যেতে গেলে আমাদের ছুটি ম্যানেজ করতে হবে না, কি বাচ্চা স্কুলেও ছুটি কামাই করতে হবে না, কিন্তু ঘোরাটাও হবে। তাই সবকিছুর সমাধান আজকে রয়েছে এই ভিডিওতে। আমাদের হাওড়ারই বিভিন্ন জায়গায় অনেক ছোট ছোট জায়গা আছে যেগুলো আপনারা দিনেই ঘুরে আসতে পারেন। ঘোরাও হবে, একটা উইকেন্ডও হবে, আপনজনের সাথে সময়ও কাটানো যাবে। তো চলুন আজকের গল্প শুরু করা যায়। আজকের ভিডিও বাঙালির অপরাজেয় কথাশিল্পী। তিনি রবীন্দ্রনাথের সমসাময়িক হয়েও লিখতে শুরু করেছিলেন সমাজের নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত মানুষদের জন্য। তিনি কি বলতেন জানেন? এই সমাজে যারা শুধু দিয়েই গেল, পেল না কিছুই, যারা সমাজে নিপীড়িত, বঞ্চিত, শুধুমাত্র অবহেলিত, যারা তাদের এই নিরুপায় দরিদ্র জীবনে শুধু ভেবেই গেল যে শুধু আমরা দিয়ে গেলাম, আমাদের অধিকার কেন কিছু রইল না। আজ গল্প বলবো সেই মানুষের, যিনি বলেছিলেন যে অন্যায়ের সাথে আপোষ না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মানুষকে প্রথম শিখিয়েছিলেন কলমের মাধ্যমে আমাদের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজ আমরা আছি তারই বাসস্থানে। হাওড়া জেলার দেউলটিতে সামতাবের গ্রামে এই শরৎ স্মৃতি মন্দিরের অবস্থান। কোনো প্রবেশ মূল্য নেই এখানে। কথা সাহিত্যিক এখানে জীবনের শেষ 15টি বছর কাটিয়েছিলেন এবং 1938 সালে এখানেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে দুজন গাইড আছেন যারা বংশ পরম্পরায় এই কাজ করেন। এনারাই সমগ্র জায়গাটি ঘুরিয়ে আপনাদের দেখাবেন। এটি হলো কথা সাহিত্যিকের কাজের ঘর। তার ব্যবহৃত চেয়ার, লাঠি, জুতো, আরো অনেক জিনিস এখানে সংরক্ষিত আছে। এটি হলো বৈঠকখানা। গাইডদের মত অনুযায়ী এখানেই তিনি বিপ্লবীদের সাথে আলোচনা সারতেন। তার সময়কার বই, হুঁকো, এরকম বহু জিনিসই রয়েছে এখানে। একটা দেওয়াল ঘড়ি রয়েছে যেটিতে একবার দম দিলে নাকি 7 দিন চলতো। এই খাঁচাটি যেটি দেখছেন, আগে এখানে নাকি ময়ূর থাকতো। সামনের বাগানে প্রচুর গাছপালায় ঘেরা। গাছের মাঝে একটি পেয়ারা গাছের গুঁড়ি দেখা এখনো মিলবে। সেটি নাকি সাহিত্যিকের খুবই পছন্দের ছিল। রামের সুমতি গল্পে এর উল্লেখ রয়েছে। এখানে রাধা গোবিন্দের পূজা কিন্তু সেই সময় থেকে আজও হয়ে থাকে। বাড়ির পিছনে রয়েছে একটি ধানের গোলা।
এটি ছিল রান্নাঘর, তবে 1978-এর বন্যায় এটি ভেঙে পড়ে। পিছনের ছোট দরজাটি দিয়ে বিপ্লবীরা যাতায়াত করতেন। দোতলায় উঠে প্রশস্ত দালান, এখানে সাহিত্যিকের শোবার ঘর ছিল। যারা বই পড়তে ভালোবাসেন অনেকের লেখাই পড়েন, তবে যদি শরৎচন্দ্রের লেখনী একবার পড়েন তাহলে বুঝবেন লেখকের সাথে পাঠকের একটা আত্মার সম্পর্ক, যেন আমরাই লেখাটা লিখছি এভাবেই উনি সবসময় লিখেছেন। তাই হয়তো ওনার লেখা এতটা মন ছুঁয়ে যায় আমাদের। এত সুন্দর পরিবেশ থেকেই হয়তো এত ভালো লেখনীর উৎপত্তি হয়েছে। এখন যে নদীটার কথা বলা হয়েছে সেই নদীটা কিন্তু দূরে সরে গেছে, কিন্তু তখন এই বাড়ির পাশ দিয়েই বইতো এই নদী, এবং এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতেই ওনার কলম থেকে বেরিয়েছিল এত সুন্দর লেখাগুলি। এই হলো শরৎবাবুর শোবার ঘর। বাড়িটি ঘুরে দেখার সাথে সাথেই মনের মধ্যে বারবার এটাই হচ্ছিল, এই বাড়িতে বসেই তিনি কত অমর সৃষ্টি রচনা করেছেন। দেবদাস, দেনা পাওনা, নিষ্কৃতি, রামের সুমতি, মহেশের মতো অমর সৃষ্টি এই বাড়ি থেকেই রচনা করেন। এই পুকুরটিতে থাকত তার পোষা কার্তিক ও গণেশ। এখনো প্রচলিত কথা অনুযায়ী শরৎবাবু যখন তার নাম ধরে ডাকতেন সেই মাছগুলি নাকি আসত। এখানে নিজের গাড়ি নিয়ে এলে অসুবিধের কোনো কারণ নেই, রয়েছে বড় পার্কিং এরিয়া। এখানে আসবেন কিভাবে? নিজের গাড়ি নিয়ে এলে দেউলটি এসে সামতাবের গ্রাম, হাওড়া থেকে ট্রেন ধরে দেউলটি, তারপর স্টেশন থেকে টোটো ধরে সোজা কথা সাহিত্যিকের বাড়ি, ভাড়া 20 টাকা। খড়গপুর, মেদিনীপুর, দীঘাগামী যে কোনো বাসে দেউলটি নেমে দাঁড়িয়ে থাকা টোটো নিয়ে চলে যেতে পারেন এখানে। শরৎ স্মৃতি মন্দির থেকে 3-4 মিনিট এগিয়ে এলেই পড়বে এই রূপনারায়ণ নদীর তীরটি। এইখানে ধার বরাবর দুদিকেই রয়েছে বিস্তীর্ণ মাঠ, যেখানে পিকনিক হয়। তো এখন নভেম্বরের শেষ দিক, হালকা শীত, এখনই এখানে এসে 2-3টে পিকনিকের দেখতে পেলাম যে পিকনিক হচ্ছে। আর এই নদীর পাড় বরাবর সৌন্দর্যনের জন্য কিছু বসার জায়গা করা আছে, এবং এই যে আমার পিছনেই যে মাঠটি দেখা যাচ্ছে, দেখুন ওখানে ধান ঝাড়াইয়ের কাজ চলছে। তো আর এই যে মাঠটি, এই মাটিতে আবার কিছু চাষবাস করা হয়েছে, শীতকালীন সবজি হতে পারে, চাষবাস করা হয়েছে। তো আমার মনে হয় বাংলার হয়তো প্রকৃতির সৌন্দর্য এখানেই লুকিয়ে আছে। এখানে ডাব, আলু কাবলি, পান, বিভিন্ন ধরনের খাবার দোকান থেকে পেট ভরানোর কাজটিও কিন্তু হয়ে যাবে। আর পিকনিক করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। শীতের দুপুরে বা গ্রীষ্মের পড়ন্ত বিকেলে জায়গাটি কিন্তু খুবই সুন্দর অনুভূতি দেবে।
এই ছিল আজকের গল্প। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন। টাটা।